প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজকে আমাদের শিরোনাম মুখোমুখি নাইমুল ইসলাম খান। আপনারা বুঝতেই পারছেন, আজকে আমাদের একমাত্র অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। আপনারা সবাই অবগত আছেন, গত 16 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই 5 দিনে ঢাকা সহ সারা দেশে যা ঘটে গেছে তা আসলে বাংলাদেশের ইতিহাসেরই একটা কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে। একটা শোকের, আমি যদি সপ্তাহ বলবো না, 5 দিন শোকের সময় আমরা পার করেছি। আমরা আসলে এই 16 থেকে 20 এটার পুরোপুরি চিত্রটা তখন আমরা কেউ জানতামই না। আসলে এমন অনেক ঘটনা ছিল যে সংবাদপত্র, এমনকি পুলিশ অনেক জায়গায় পৌঁছাতে পারেনি। ফলে কতটা ক্ষতি হয়েছে, কোথায় কোথায় কত নিষ্ঠুরতা হয়েছে, কোথায় কত ভাঙচুর হয়েছে, আমরা পুরোপুরি চিত্রটা জানিই নেই। আস্তে আস্তে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে হতে এখন আস্তে আস্তে গণমাধ্যমে এবং ইন্টারনেট খুলে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু জানা যাচ্ছে। আমরা তাতে দেখতে পাচ্ছি ক্ষতি, ভয়াবহতা, নিষ্ঠুরতা, নির্মমতা, মৃত্যু, অনেক কিছু একে একে উঠে আসছে। আসলে সত্যি কথা যে আমরা যখন আজকে এই অনুষ্ঠান করতে বসছি, আমাদের আসলে সবারই খুবই মন খারাপ, মানে এতই মন খারাপ যে আসলে বাংলাদেশের ইতিহাসেই এমন মন খারাপের সময় আমাদের এসেছে কিনা খুব বেশি আমাদের জানা নেই। এমনিতে বলা হয় যে কোটা সংস্কার আন্দোলন খুব ছোট্ট একটা বিষয় নিয়ে যেটা শুরু, সেটা এত বড় হয়ে যাবে, এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারিনি। এখন বলা হচ্ছে যে গোয়েন্দা তথ্য ছিল কিনা, নানা রকমের, কিন্তু আসলে সত্যি কথা যে আমাদের দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমার ধারণাই ছিল না যে এত ছোট্ট একটা ঘটনা থেকে এত বড় ঘটে যেতে পারে। এর মধ্যে অনেক কিছু ভুল ছিল কিনা, কোথাও সময়ের কাজ সময়ে না করার ব্যাপার ছিল কিনা, সংবেদনশীলতার ঘাটতি ছিল কিনা, যারা আন্দোলন করছিলেন তারাও কোথাও মানে গো ধরেছিলেন কিনা, বা যারা ক্ষমতাসীন তাদেরও ইগোর ব্যাপার ছিল কিনা, অনেকগুলো প্রশ্ন এসেছে। জনাব নাইমুল ইসলাম খান, একদম শুরুতে সর্বশেষ ঘটনাটি দিয়ে আসি, যেটা আমরা নিচে যখন বসেছিলাম তখনই ব্রেকিং নিউজটা এসেছে এবং আমাদের টিভিতে হয়তো এখনও যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী সব সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। খুব ভালো, এটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম। কিন্তু এই ঘোষণাতেও একটু অসামঞ্জস্য রয়ে গেল, কারণ ঘোষণাটি তারা দিয়েছেন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, এবং এই সমন্বয়কারীদের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা হেফাজতে নিয়ে গেছে। এটা নিয়েও এক ধরনের ইয়ে ছিল যে নিরাপত্তা তো পরিবারের কাছে নিরাপদ থাকবে, নিরাপত্তার জন্য তাদের হাসপাতাল থেকে তুলে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিতে হবে কেন? এবং গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আমরা দেখেছি ওনারা ওখানে খাওয়া দাওয়া করেছেন একসাথে, যেটা হয়, এবং তারপরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ঠিক মানে গোয়েন্দা হেফাজতে বসে কর্মসূচি প্রত্যাহারের এরকম অতীত নজির আছে কিনা আমি ঠিক জানি না। এই জিনিসটা কি মানে ঠিক হলো না ভুল হলো? আমি ঠিক বা ভুল বলার যে জাজমেন্টাল পজিশন নিতে চাই না। আমি নিতে চাই যে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম কথা হলো যে এই মানুষগুলো সম্ভবত রিয়েলাইজ করতেছিল সার্কামস্ট্যান্সেসে যে তাদের কর্মসূচিটা আর ভায়াবল না, কিন্তু তারা এটা আপনি যদি খেয়াল করেন, সমন্বয়কদের কয়েকজন কিন্তু এর আগেও সরকারের সাথে আলাপ আলোচনায় কিছু একটা বিষয়ে একমত হয়ে আবার বাইরে গেলে তাদের মতামতটা চেঞ্জ হয়ে যায়। কেন? ওই যে অন্যান্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের উপর প্রভাব বিস্তার করে, সেখানে গিয়ে হয়তো সে আর সামাল দিতে পারে না। তো এখন ওই যে চাপ, এটা তার জন্য হয়তো একটা ঝুঁকির কারণ হয়ে থাকতে পারে। এখন আমি কিন্তু এটা আমি একটা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করতেছি। সুতরাং তাদেরকে যে হেফাজতে নেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা অর্ডিনারি মেজার, এটা কিন্তু রেগুলার মেজার কিছু না। এবং সেই মানে হেফাজতের ভেতরে যদি একটা তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ধারাবাহিক নিশ্চয়তার বিধানের জন্য তারা যদি এগ্রি করে থাকে, আপনি দেখবেন তাদের ফেসগুলি দে আর নট ভেরি হ্যাপি। একটু আমি যদি করি, যেমন এই সমন্বয়কদের কাউকে এবার তো আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতে, কিন্তু এর আগে আমরা দেখেছি তাদের কাউকে অনানুষ্ঠানিকভাবে নাম পরিচয় ছাড়া তাদেরকে তুলে নিয়ে কাউকে ইনজেকশন দিয়ে রাখা হয়েছে। পরে ফিরে এসে তারা বলেছে কাউকে অনেক পিটানো হয়েছে, তাদেরকে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছে। পরে ডিবি হেফাজতে যখন তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়, তখন এমন একটা পারসেপশন তৈরি হওয়া খুব স্বাভাবিক যে তাদেরকে চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হলো। এখন আমি আবারও বলি, আমি তো একটা বিশ্লেষণ দিচ্ছি,
আমার কাছে কি তথ্য আছে, আপনার কাছে কি তথ্য না, আছে? আমরা নাই। just খবরটা না তখনই না না না, পেয়েছি। ইউ আর ভেরি রাইট। আপনার বক্তব্য কিন্তু আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমাদেরকে তো আবার এটাও দেখতে হবে যে ইজ দিস পসিবল যে তারা ঘোষণা দিবে এবং ঘোষণা দিলে তারা বাইরে নিরাপদ এবং তারা অবাধে চলাফেরা করতে পারবে। ভয় তো কেবল পুলিশের ব্যাপার না, ভয় তো নানান রকম সেক্টর থেকে আসতে পারে। কারণ এই আন্দোলনটার মধ্যে আমরাই বলি, বিভিন্ন সময় বলছি যে এর তৃতীয় মধ্যে পক্ষ, বহুমুখী বন্যপক্ষ, হ্যাঁ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অনেক 30টা পক্ষ। পক্ষ এখানে চলে আসতে পারে। ওরা হয়তো জানতেও পারবে না যে কোন একটা পক্ষ তাদের উপর আঘাত করে। এই জন্য তাদেরও তো নার্ভাসনেস থাকবে। তারা কিন্তু বয়সে ওই রকম না যে এটা উইথস্ট্যান্ড করার মতো সাহস এবং সাংগঠনিক না, কিন্তু ক্যাপাসিটি আছে। তারপরে না এটা মানে যাদের সাথে তাদের এই কয়দিন লড়াই হলো রীতিমতো পুলিশের সাথে, সেই পুলিশ হেফাজতে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, তারা যেমন এর আগে আমরা দেখেছি তারা গুগল মিটের মাধ্যমে আন্দোলনের যে কোনো কর্মসূচি ঘোষণা করেছে, যে অন্য কিছু করেছে, বা হোয়াটসঅ্যাপে নানাভাবে করেছে, কমিউনিকেট করেছে। প্রেস ক্লাবে করতে পারতো, ডিআরইউতে করতে পারতো, শাহবাগে করতে পারতো, কিন্তু একদম ডিবি কার্যালয়ে বসে প্রত্যাহারের ঘোষণাটা ঠিক কোনোভাবেই মানে মানানসই লাগছে না। সরকারের বিরুদ্ধে যখন কর্মসূচি দিবে, সে তো ন্যাচারালি, যেহেতু এটা আইন ভঙ্গের শামিল, তো সে তো তার একটা নিরাপত্তা রাখবে, সেটা তো ঠিক আছে। আমি আবারও বলি, তারা ততক্ষণ নিরাপদ ওই মানুষজনের কাছে যতক্ষণ তারা কর্মসূচি দিবে এবং সরকার এবং অন্যান্যকে জ্বালাতন করবে না। কিন্তু গত সপ্তাহে যারা তাদের উপর গুলি চালালো, এক সপ্তাহ পরে তাদের সাথে বসে নাস্তা করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাটা না না, ইট ইজ ম্যাচ ভেরি করে না, ইন্টারেস্টিং। ম্যাচ না করে না না। না না, ম্যাচ করে না। জি। এটা ম্যাচ করে না হলো একটা পার্সপেক্টিভ। আবার বলি, যখন তাদের উপরে, আপনার ভাষায়, তাদের উপর গুলি চলছে বিভিন্ন জায়গায়, ঠিক ওই সময়ে কিন্তু তাদের সাথে নেগোসিয়েশনেরও একটা ধারা হ্যাঁ, চলছে। চলছিল। তারা সুতরাং এটাতে বিস্মিত হওয়ার কিছু নাই। পৃথিবীর যে কোনো জায়গায় যখন প্রকাশ্যে যুদ্ধ চলে, তৃতীয় একটা জায়গায় হয়তো শান্তির আলোচনা বা যুদ্ধ বিরতির আলোচনা চলছে। সুতরাং এটাতে আমি কিন্তু বিস্মিত না। আমি মনে করি যে এটা বাস্তবে হইতে পারে। অ্যাপারেন্টলি এটা কন্ট্রাডিকশন। এখন বাংলাদেশে এই জিনিসটা নিয়ে সন্দেহ করার, অপছন্দ করার ১৭ রকম মানুষ আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ডিবি গোপনীয়তার আশ্রয় নেয়নি। ডিবির কিন্তু অব্লিগেশন হয়ে গেল তাদের নিরাপত্তা, কারণ তারা প্রকাশ্যে জানিয়ে দিল। হ্যাঁ, ছবি আছে আমাদের কাছে। শুধু ছবি না, তার পরিবারকে জানিয়েছে যে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, দে আর সেফ। দে আর সেফ, নাম্বার 1। নাম্বার 2, তাদের সাথে একসাথে বসে খাচ্ছে, একসাথে ছবি তুলছে। এখন তারা যে ছবিটা তুলছে, এই ছবিটাতে তারা হাসি মুখ না। তো হাসি মুখ না নিয়ে আবার একটা ব্যাখ্যা হইতে পারে যে তার মানে তাদেরকে চাপ দিয়ে করানো হয়েছে, যে এটা একটা ব্যাখ্যা হইতে পারে তো এই হাসি মুখ না। আর আমার দিক থেকে আরেকটা ব্যাখ্যা আমি দিচ্ছি, এটা আমার মত না, কার মত সেটা না, আপনারও ওইটা হয়তো মত না, কিন্তু আমি বলছি যে এটাও হইতে পারে যে তারা তো ওভারঅল সিচুয়েশন বিশ্বাস করেন, তারা তো ওই দায়বোধ থেকে গ্লানিতেও থাকতে পারে যে কত কিছু সর্বনাশা ব্যাপার হলো। আপনি কেন বললেন আপনি ভারাক্রান্ত? আমিও ভারাক্রান্ত। এতগুলি মানুষের মৃত্যু, এত শত মানুষের মানে আহত হওয়া, তাদের জীবন পঙ্গুত্ব চলে আসা, এত কিছু হয়ে গেল। ওই যে মানে 5 দিন বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা 5 দিনের পরে যারা এর মধ্যে জড়িত, যাদের আংশিক হইলেও দায় আছে এই ঘটনা প্রবাহের মানে নেতৃত্ব দেওয়ার কারণে, একটা পক্ষের নেতৃত্ব দেওয়ার কারণে বা নেতৃত্বে অংশগ্রহণ করার কারণে, আমি মনে করি তাদের গ্লুমি থাকার কথা। আমরাও কি হাসি খুশি কথা বলতে পারতেছি না? সেটা আমরা তো পারছি না, পরিস্থিতি কিন্তু না। আমরা পারছি না, এই পরিস্থিতিতে পারা যায় না, তারাও পারছে না। কিন্তু এটা একটা কথা হলো তারা নিরাপদ, কারণ এটা প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ধরেন এই ৩-৪ দিন আগেও তাদের মধ্যে নাহিদ রহমানকে তুলে নিয়ে অনেক পিটিয়ে তারপরে তার হাসপাতালের ছবি দেখেছি, আরও একজনকে দেখেছি যে নিয়ে ইনজেকশন দিয়ে ফেলে রেখেছে যতক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা না দিবে। তার মানে এই বয়সের বাচ্চাদের উপর এমন প্রবল চাপ দেওয়া হয়েছিল যে শেষ পর্যন্ত তারা, আমি বলছি না যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে, এটা একটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত, দেশ শান্ত হবে, কিন্তু তাদেরকে মানে বুঝিয়ে না করে বাধ্য করে করা হলো, এটা একটু পয়েন্টটা থাকলো আর কি। এবার নেবে জি না, আমি পয়েন্টটা থাকলো, কিন্তু আমি আরেকটু ছোট্ট করে কথা বলি। দেখেন, জিনিসটা হচ্ছে তারা কোমলমতি, তাদেরকে বলবেন তারা ছোট্ট বলবেন, কিন্তু এই ছোটদের কার্যকারণে
যে ভয়াবহতাটা অনেক হলো, ভয়াবহ, সেটা নিয়ে এই ভয়াবহতার প্রেক্ষিতে ছোটকে কেবলই কি ছোট বলা যায় সব সময়? না, কিন্তু আমি বলছি এই যে ভয়াবহতার দায় তাদের আন্দোলনের কারণে হয়তো, কিন্তু দায় পুরোটা কি তাদের, সেটা নিয়ে আমরা পুরোটার কথা তো সামনে আলোচনা আমিও করব। বলছি না। না, আমি সামনে আলোচনা করব দায় কার কখনো। একটা জিনিস, যেমন আমরা কালকে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানতাম না যে এই 5 দিনে আসলে ঠিক কতজন মারা গেছে। একটা বাংলাদেশের একটা প্রথম সারির দৈনিক, তারা 210 জনের পর্যন্ত হিসাব ছেপেছে, মোটামুটি বিশ্বাসযোগ্য দৈনিক। সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসাব আমি নাই নিলাম, সেটা আসলে অনেকে। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জন মারা গেছে। 147 জন কিন্তু হিউজ নাম্বার, মানে একটা মানুষের প্রাণও আসলে অমূল্য, এটার আসলে কোনো কিছুতে বিনিময়ে ফিরে পাওয়া যাবে না। কিন্তু পারসেপশনটা হলো যে গত কয়েকদিনে আমরা আমাদের ধরেন বিটিভি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর ক্ষতিও অনেক টাকার অঙ্কে, কিন্তু মানুষের জীবন তো টাকার অঙ্কে মাপা যায় না। 147 জন মানুষের জীবন নিয়ে আলোচনাটা কি একটু সম্পদের চেয়ে একটু কম আলোচনা হচ্ছে কিনা, সেইটা নিয়ে আমার একটা খুঁতখুঁতানি আছে আর কি। আপনার খুঁতখুঁতানিটা একদম অমূলক, কারণ আপনিও সতর্কভাবে বিশ্লেষণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ওই যে প্রথম দিকের কয়েকজনের মৃত্যুর পরই যে ভাষণটা দিলেন, সেই ভাষণে কিন্তু মানুষের মৃত্যু তাকে কিভাবে আলোড়িত করেছে, কিভাবে উনি ভারাক্রান্ত হয়েছেন, কিভাবে ব্যথিত হয়েছেন, নিজের বাবা মা ভাই বোন হারানোর সেই বেদনা তার মধ্যে, তাদের প্রতি আশুরার দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে তো তাদের প্রতিও তার যে সহানুভূতি তৈরি হয়েছে, এবং তাদের পূর্ণ দায়িত্ব উনি গ্রহণ করেছেন ডিক্লেয়ার করে জনসমক্ষে। তারপরে আপনি তার পরবর্তী অ্যাকশনটাকে দেখে আপনি বলছেন যে মানুষের জীবন তিনি গুরুত্ব দেন নাই। না, আমি তার কথা বলেন, আমি সামগ্রিক পারসেপশন, সামগ্রিক আমি মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেমন এই যে প্রত্যেকটা হাসপাতালে যাচ্ছেন, আজকে উনি অনেকের পরিবারকে ডেকে নিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়েছেন, সেটা কিন্তু আমি সামগ্রিক আলোচনায় দেখছি যে সম্পদ ক্ষতিটা অনেক বেশি, কেন হচ্ছে জানেন? প্রাণটা কম। না, এটা ঠিক না, এটা একদমই ভুল। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে ক্ষতিগ্রস্ত জায়গাটা দেখতে গেছেন সেটা কিন্তু হলো মেট্রোর একটা স্টেশন, মিরপুর 10 নম্বর। উনি কেন গেছেন সেখানে? কারণ ওই দিন কারফিউ শিথিল করা হলো। শিথিল করার পর রাস্তায় যে জনস্রোত, গাড়ির যেই ভিড়াভিড়ি, মানুষের চলাচলে যেই ভোগান্তি, সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি মেট্রোটা দেখতে যাব, কারণ এর ক্ষতির একটা অ্যাসেসমেন্ট উনি চাক্ষুষ করতে চাইলেন। এইটা ওই সম্পদের ক্ষতি তুলে ধরার জন্য না, মানুষের ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির কথা বিবেচনা করে। সুতরাং তার এই তার এই পরিদর্শন জনস্বার্থ বিবেচনা করে, মানুষের অসুবিধা বিবেচনা করে। হ্যাঁ, কারণ এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে ঢাকা শহরে এই 2 দিনে অনেক যেই স্টেশনটাতে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, ওই স্টেশনে প্রতিদিন 1 লক্ষ যাত্রী ব্যবহার করত। আচ্ছা, এইবার একটু পিছনের দিকে যাই, আমার জাস্ট যে এই 147 জন মানুষের প্রাণ যে গেল, সেটা কি অ্যাভয়েড করা যেত কিনা? আমি আরেকটু যদি ব্যাখ্যা করে প্রশ্নটা করি, শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে 1 জুলাই থেকে, হাইকোর্টের রায়ে এসেছে 5 জুন। 5 জুন সেই রায় তাদেরকে সংক্ষুব্ধ করেছে, তারপরে তারা মাঝখানে একটু টাইম দিয়েছে, তারা ফাইনালি আলটিমেটাম শেষে আন্দোলন শুরু করেছে 1 জুলাই থেকে। 1 জুলাই থেকে, আর যদি আমি একদম সহিংসতা শুরু, প্রাণ নাশ শুরু হয়েছে 16 তারিখে প্রথম 6 জন মারা গেল। তার 1 তারিখ থেকে 15 তারিখ বলবো না, কারণ 15 তারিখ আসলে আন্দোলনটা টার্ন করলো 15 তারিখ যখন ছাত্রলীগ এসে সাধারণ ছাত্রদের উপর হামলা করলো, তখন 1 থেকে 14 আমরা একটা লম্বা সময় পেয়েছি। এই সময়ে কি জিনিসটা মিটিয়ে ফেলা যেত কিনা? আচ্ছা, আপনার কি মনে হয় 16 তারিখের আগে সরকার কিছু করে নাই? তারা কোর্টে যায়নি, কোর্টে যাওয়ার পর আপিল করার পর 7 তারিখ একটা ডেট পাওয়া গেল না? 7ই আগস্ট ছিল, 7ই আগস্টের একটা ডেট পাওয়া গেল না, এবং আগের সিদ্ধান্তটা স্থগিত হয়ে গেল না? আচ্ছা, এখন আপনি বলেন, এই ছাত্ররা তো বা ছাত্রদের সাথে আরো যারা যুক্ত ছিল, আমি আসলে ওই যুক্ত লোকজনকে দায়ী করি, তারা কি বুঝে না যে এই পূর্ববর্তী হাইকোর্টের রায় আপিল বিভাগের যে স্থগিতাদেশ দিল, এর ফলে কি হলো? এর ফলে হলো যে আমাদের দেশে আর কোটা 2018 পরিপত্রটা আবার ভ্যালিড হয়ে গেল, তার মানে কোটা নাই। এখন আপনি বলেন, তাদের কোটা নাই দাবি মেনে নিয়ে ফাইনাল অর্ডারের জন্য বলা হলো 7 তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। প্রধানমন্ত্রী বললেন এর মধ্যে যে
মৃত্যু হয়েছে, তার জুডিশিয়াল ইনকোয়ারি হবে, জুডিশিয়াল ইনকোয়ারির সদস্যকে হবে, নাম ঘোষণা করা হইলো। না, কিন্তু সেটাও তো 16 তারিখের আগে, আমি মানে 15 তারিখের আগ পর্যন্ত আর কি, মানে 1 থেকে আমি যদি 14 বলি সেখানে নামবে একটু, আমি যে কারণে মানে পারসেপশন আপনি যেটা বলছেন এটা কিন্তু ঠিক, কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, মানে ছাত্রদের চাওয়া সরকারের চাওয়া মোটামুটি কাছাকাছি না একই। কিন্তু আমি অনেকের সাথে কথা বলার কারণে যেটা বুঝেছি, ছাত্ররা আসলে ঠিক মানে সরকারি দলের কারো কারো বক্তব্যে ছাত্ররা মানে আপিল করেছে বটে রাষ্ট্রপক্ষ, কিন্তু সেই আপিলের উপর তারা আস্থা রাখতে পারেনি। অথবা যদি আমি এইভাবে বলি যে সরকারি দল যে আপিল করেছে সেইটা ঠিকভাবে ছাত্রদের কাছে কমিউনিকেট করা হয়নি। এখানে একটা কমিউনিকেশনের গ্যাপ বা ছাত্রদের একটা আস্থার ঘাটতি ছিল, নাহলে তার আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। প্রথমত আমি কিন্তু আপনার ব্যাপারে বলছি না, কিন্তু যেহেতু আপনি একটা মতবাদ তুলে ধরছেন, আমি কিন্তু বলেছি যে আমি এই কয়েকদিনে যতই আছে সব প্রশ্ন আমি ওই মতবাদের যেখান থেকে উদ্ভব আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এইভাবেই ওই পারসেপশনটা তৈরি করা হয়। পারসেপশন কিন্তু নিজে নিজে তৈরি হয় না, পারসেপশন তৈরি হয় একটা মিথ্যা থেকে অথবা একটা সত্য থেকে। তো এই যে মিথ্যাচার, আপনাকে বুঝতে হবে যে আপনি বলছেন 15 তারিখের আগে কি করা যেত, তো 15 তারিখের আগে আপনি বলছেন রাজনৈতিক দলের কি বক্তব্য, কোন বক্তব্যটা কার কবের কোন বক্তব্যটা আপনার কাছে মনে হয়েছে সমস্ত কিছুর জন্য দায়ী? সেটা না, আমি সমস্ত মানে একটা পারসেপশন যে সরকার কোটার পক্ষে না বিপক্ষে, সাধারণ ছাত্ররা তো কোটার বিপক্ষে আন্দোলন করছে, তাদের মনে হয়েছে যে সরকার আসলে রাষ্ট্রপক্ষ আপিল করলেও সেটা লোক দেখানো, সরকার আসলে কোটার পক্ষে, এরকম একটা পুরো আলোচনাটা। এবং আপনি যাদের কথা রেফার করছেন এটা হাইপোথেটিক্যাল, কারণ কোন একটা কোয়ার্টার আপনাকে বুঝতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী মানুষ আছে কি নাই, আছে। তো তাদের মধ্যে অনেক মানুষ এই আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা চায়, পতন চায়। সুতরাং তাদের কৌশলের কাছে মানে কৌশলের কারণে যারা আওয়ামী লীগের ব্যাপারে বিরোধী, বিএনপি জামাতের যারা পক্ষভুক্ত, তো তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হবে। আপনি তাদেরকে রেফার করছেন এস জনসাধারণ, কিন্তু আপনি কেন বলছেন না তাদের একটা অংশ আসলে বিএনপি জামাতের সমর্থক একটা অংশ? তো এখন বিএনপি জামাতের সমর্থকদেরকে আপনি কনভিন্স করতে পারবেন কোনো কথা বলে, কোনো চেষ্টা করে? এই জন্য কনভিন্সড হয় নাই, নইলে কোর্টে যখন স্টে করে দিল হাইকোর্টের অর্ডারটা সুপ্রিম কোর্ট, তারপর তো কোনো কারণই নাই কারোর কোনো কর্মসূচি রাখার। তারা 7 তারিখ পর্যন্ত তো অন্তত কর্মসূচি স্থগিত করা উচিত ছিল মানুষের জান এবং মাল রক্ষা করার জন্য, কিন্তু তারা তো সেই দায়িত্বশীলতার পরিচয় দেয় না। এখন আপনি যদি বলেন তারা অল্প বয়সী, তাদের দায়িত্বশীলতার উপরে আমরা মানে এত জোর দিব কেন? তাইলে তো আমি বলবো যে তারা এত দায়িত্ব জ্ঞানহীন আন্দোলনের দায়িত্ব নিবে কেন তাদের ঘাড়ে? না, কিন্তু এখানে একটা কথা, যেমন ধরেন এই যে পারসেপশনটা যে ধরেন এই যে মেধানা কোটা, এটা একটা ভুল পারসেপশন তৈরি করা হয়েছে, এবং সামহাউ তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মানে এরকম যে মুক্তিযোদ্ধারা তোমাদের চাকরি নিয়ে নিচ্ছে এমন একটা পারসেপশন করা হয়েছে। আওয়ামী লীগ 4 মেয়াদে ক্ষমতায় থাকার পরে এক তরুণ প্রজন্মের মধ্যে এরকম একটা মুক্তিযুদ্ধ বিরোধী বা এরকম একটা ভুল ধারণা তৈরি হলো যে এটাও তো একটা রাজনৈতিকভাবে তারা, আমি বলতে চাইছি যে প্রপারলি কমিউনিকেট করা অথবা তাদের পালসটাকে আপনারা নিতে না পারার কোনো একটা ব্যাপার আছে কিনা? আপনি এগেইন ওই পক্ষের কথাটাই এখানে উদ্ধৃত করছেন, যেটা পারসেপশনটা শুধু যে এই সরকার বিরোধী একটা পারসেপশনকে তৈরি করে তা না, এটাকে লালন করে এবং এটাকে আরো বিস্তৃত করে, ওইটারই ধারাবাহিকতায় কিন্তু আপনি যাদের কথা বলছেন। কারণ হলো আপনি আবারও একটা, আমরা কিন্তু মিসলেড হই। আমার ধারণা মাঝে মাঝে আমি 2-1 জন আওয়ামী লীগের দুর্বল নেতা গোছের মানুষেরও কথা শুনি, বিরোধী দলের লোকজনের তো কথা শুনি কি, যে অনেক মানুষ সরকারের উপর ক্ষুব্ধ। আরে অনেক কেন, সরকারের সঙ্গে বিরূপ, সরকারকে অপছন্দ করে, সরকারকে ফেলে দিতে চায়, সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, এরকম লোক তো অসংখ্য। কারণ তারা, এটা 18 কোটি লোকের দেশ, তাদের কি 2-3 কোটি লোক নাই ভোটার? এখন ওই 2 কোটি ভোটারের মধ্যে আপনি যদি 10 লক্ষ লোকও পেয়ে যান যারা সরকারের ব্যাপারে বিক্ষোভ প্রকাশ করে, আর
আপনি যদি তাদেরকে বলতে থাকেন জনসাধারণ, মানে অর্ডিনারি সিটিজেন যারা দল মতের বাইরে, এটা তো ভয়ঙ্কর। আমি মনে করি ওই মানুষগুলোর অধিকার আছে, যারা আওয়ামী লীগের বিরোধী তাদেরও অধিকার আছে আন্দোলন করার, কিন্তু আমার অধিকার নাই মিডিয়াতে এসে আমি বলবো যে সাধারণ মানুষ বিক্ষুব্ধ। তারা সাধারণ মানুষ, তারা মানে সরকার বিরোধী নয়। আপনি কিভাবে এইটা প্রতিষ্ঠা করছেন? এইটাই কিন্তু পারসেপশন। এই পারসেপশনটাই মানে চারিদিকে আমরা দেখি, অনেক লোকের মধ্যে দেখি, কিন্তু এই অনেক লোক সমগ্র বাংলাদেশের একটা অংশ মাত্র। এইটা আমরা উপস্থাপন করি না। এই উপস্থাপনার উইকনেসটা আপনি বলতে পারেন কারো কারোর ক্ষেত্রে আছে। জি, একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমি বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান, ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি তো অনেক অভিজ্ঞ, 111 থেকে শুরু করে অনেক টক শোতে ওনাকে চিনি এবং জানি। আপনার প্রশ্নটা করুন প্লিজ, সময় নাই। নাগরিক আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো বিভিন্ন তথ্য উপাত্ত থেকে জানতে পারছেন, ওনার কাছে সঠিক তথ্য দিতে তার আশেপাশে যারা আছে তারা ভুল করছে কিনা। প্রশ্নটা এইরকম যে যেমন ধরেন সাঈদ হত্যাকাণ্ড, আমরা বিভিন্ন মিডিয়ায় যেভাবে তাকে হত্যা করা দেখলাম, পুলিশের গুলিতে নিহত হওয়া দেখলাম, কিন্তু এফআইআরে তার যে কথাগুলি লেখা হলো সেটা হলো যে সে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে। আব্দুল ওয়াহাব মন্ডল, আমি বুঝতে পারছি যে সঠিক তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেয়া হচ্ছে কিনা। রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল একটি প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সঠিক তথ্য পাচ্ছেন কিনা, তাকে দেয়া হচ্ছে কিনা। তিনি একটি উদাহরণ দিচ্ছিলেন। আমি এই প্রশ্নটি আমিও করতাম আপনাকে, যে আন্দোলনটাকে যদি আমি একটু টাইমলাইনটা ধরি, 1 থেকে 14 পর্যন্ত একদম শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। কোথাও কোনো তারা এই যারা আন্দোলনকারী তারা ঢাকা ব্লকের নামে 4 ঘন্টা 5 ঘন্টা ঢাকা শহর আটকে রেখেছে, মানুষের দুর্দান্ত ভোগান্তি হয়েছে, সারাদিন আটকে ছিল, কিন্তু কোথাও কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। 15 তারিখে যখন 14 জুলাই রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি রাজাকার বলে যে স্লোগান দিল, তাতে এক মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট লাগলো। পরদিন ছাত্রলীগ হামলা করলো, সেই দিনও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 16 জুলাই প্রথম 6 জন মারা গেল, তার মধ্যে একজন ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ। সেটা একটি আন্দোলনের, একটা যে কোনো আন্দোলন আপনি যদি মানে দূর থেকে দেখেন নির্মমভাবে, যে একটা আইকনিক ছবি, যে একটা ছেলে একটা লাঠি হাতে খালি হাতে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, 2 হাত তুলে, পুলিশ খুব কাছ থেকে দেখা যাচ্ছিল এবং পুরোটার ভিডিও আছে, তাকে গুলি করছে। কিন্তু এটা নিয়ে আসলে মূল আন্দোলনের আমি যদি মানে পুরো আন্দোলনের একটা বারুদের স্তূপ ছিল, তাতে স্ফুলিঙ্গটা হলো আবু সাইদের হত্যা। কিন্তু সেই হত্যার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন হয়েছে, কিন্তু পুলিশের যে এফআইআর সেখানে কিন্তু পুলিশের গুলি করার কথা বলা হয়নি, বলা হচ্ছে যে 2 পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার সময় সে পড়ে গিয়ে মারা গেছে। তো ফলে ওই যে পারসেপশন যেটা, যে সাধারণ মানুষের আস্থার অভাব যেটা, যে এখন বলা হচ্ছে বিচার করবে, কিন্তু যেই হত্যাকাণ্ডটা সারা বিশ্বের মানুষকে আলোড়িত করলো, সবাই দেখলো যে পুলিশ ক্লোজ রেঞ্জে গুলি করছে, সেটা এখন পুলিশ বলছে যে এই পুলিশের গুলির কথাটা তাদের এফআইআরে নাই। ফলে কিন্তু মানুষের ওই আস্থার জায়গাটা, যে বিচার করবে সরকার হত্যাকাণ্ডের, সেখানে একটা বড় রকমের ঘাটতি চলে আসে। না, এখন আমরা বিচারিক প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ ধারণার অভাবে এইরকম মানে পারসেপশনের জায়গাতে নানান রকম সমস্যা হয়। প্রথম কথা হলো, আমি যেই ভিডিওটা দেখেছি, সেই ভিডিওটাতে আপনি স্পষ্টত পুলিশের বন্দুক থেকে গুলি গিয়ে তার বুকে লাগছে এরকম করে দেখা যায় নাই, তার বুকে লেগেছে। মানে আমি বলছি পুলিশের বন্দুক থেকে, আমি কিন্তু বলছি না যে পুলিশের বন্দুক থেকে যায় নাই, আমি বলছি যে ওইটা প্রতিষ্ঠিত হয় না ছবিতে। এখন আমার কথাটা হচ্ছে, দেখা যায় যে প্রথম একটা গুলি খাওয়ার পরে একটু সে নুকে গেল, আবার উঠলো, আবার গুলি খেলো, মানে তাকে সরাসরি বেশ কয়েকবার গুলি করা হয়েছে। মানে আমি আবারও বলি, তাকে রাবার বুলেটেরও গুলি করা হয়েছে, আর বলা হচ্ছে অ্যালিজেডলি যে তার উপর ওই মানে ছোড়া ফায়ার করা হয়েছে। কি বন্দুক বলে ওইটা, আমি আপনাকে বলছি যে এইটা একটা সিগনিফিক্যান্ট হাই মানে কোয়ালিটি ফরেনসিক এভিডেন্সের বিষয়। এটা আমরা টকশো দিয়া এটার সমাধানে যাইতে পারবো না। আর বিচারের কথা যদি বলেন, পুলিশ
তাদের ইনভেস্টিগেশনে কি কনক্লুশনে আসলো, বিচার কিন্তু কেবলমাত্র তার উপরে নির্ভর করে হবে না। কারণ বিচারের নিয়মটাই হলো পুলিশ যেটা চার্জশিট দিল সেই চার্জশিটের বিপরীত সিদ্ধান্ত কোর্টে হইতে পারে। সো উই হ্যাভ টু ওয়েট আনটিল জাজমেন্ট ইজ ডিক্লেয়ার্ড। সো এটা না হইলে আমরা বুঝতে পারবো না, কারণ বিচারিক প্রক্রিয়ার এই যে এই সময়ের প্রক্রিয়া কিন্তু পারসেপশনটা কিন্তু বদলে যাচ্ছে, যে মানে ছবিতে দেখা যাচ্ছে পুলিশ সরাসরি আবু সাইদকে গুলি করছে, এরকম একটা হিরোইক অবস্থানে সে দাঁড়িয়ে আছে, দুই হাত তুলে, হাতে মাত্র একটা লাঠি। পুলিশ চাইলে তাকে গিয়ে দুইটা থাপ্পড় দিতে পারতো, লাঠি দিয়ে বাড়ি দিতে পারতো, তুলে নিয়ে আসতে পারতো, একজন মাত্র মানুষ। ভাই রে ভাই, আপনি তো মারাত্মক একটা সরলতা দেখাচ্ছেন। আপনার ওই সিনারিওতে আপনার বিশ্বাস হইতেছে যে পুলিশ গিয়ে তাকে থাপ্পড় দিতে পারতো, ধরতে পারতো? এটা কি বাস্তবচিত? আপনি আবার ভিডিওটা পরে দেখেন, এটা সম্ভব না। আমি আরো বলি, এটা ওই যে আমার এক ভাই প্রশ্ন করলেন, আমি ওইটাকে একটু আনি। দেখেন, আমরা নানান রকম কথা বলছি। কি কথা বলছি? যে মানে মানে ইন্টেলিজেন্সের ফেলিওর কিনা, সরকার জানতে পারলো না, কি করলো না করলো। এখন আমরা কিন্তু এখনো সরকার সবটা জিনিস নিয়ে সামনে আসে নাই। আমরা কিন্তু জানি না সরকার কি এই 150 জন যে 147 জনের মৃত্যুর কথা বলেছে, এটা তারপরে আরেক ফিগারটা আরেকটু রিভাইজড হবে কিনা সেটাও আমি বলতে পারবো না। কিন্তু আমি এটাও বলতে পারবো না যে হয়তো অনেক ইন্টেলিজেন্সের কারণে, অনেক কৌশলী পদক্ষেপের কারণে, অনেক বড় বড় পদক্ষেপ না নেওয়ার কারণে অনেক প্রাণ হয়তো বেঁচে গেছে। হয়তো এখানে মৃত্যু অনেক বেশিও হতে পারত, মৃত্যুটা অ্যাভয়েড করা হয়েছে। পুলিশকে কিংবা যখন মিলিটারি ডিপ্লয় করা হয়, there is not even a single instance that the military has fired one bullet. না, এটা ঠিক না, সেনা মোতায়েনের পরে কিন্তু কোনো ঘটনা ঘটে নাই। তো তার মানে আমরা কি সরকারকে অ্যাকিউজ করতে পারি যে সরকার বিষয়টাকে অ্যাগ্রাভেট করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে? নাই, সরকার বরাবরই চেষ্টা করেছে ক্যাজুয়ালিটি সীমিত রাখতে। এই সীমিত রাখতে গিয়ে তারা নানান রকম কৌশলের আশ্রয় নিয়েছে। নইলে এটা তো পলিটিক্যালি আরো কনফ্রন্টেশনাল হইতে পারতো। আওয়ামী লীগ তো তার সমর্থকদের, তার কর্মীদের, তার মানে অঙ্গ সংগঠনের লোকজনকেও তো রাস্তায় দাঁড় করাইতে পারতো, কিন্তু করে নাই। এখন করে নাই বলে অনেকে বলছে যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। এখন তারা যদি করতো তাহলে সংঘর্ষটা আরো বেশি মানুষ মারা যেত। তখন আবার বলা হইতো কেন? আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলছেন ছাত্রলীগ এসে যদি হামলা না করতো। এখানেও কিন্তু আমি একটু বিনীতভাবে আপত্তি জানায় গেলাম, এটা পরে আরেকদিন আলোচনা করব। কারণ আপনি যদি ওই সময়ের সার্কামস্ট্যান্সেসগুলি বিবেচনা করেন, কারা নারী সাংবাদিকদের সাথে অনাচার করলো, কারা ছাত্রলীগের নারী নেত্রীদের সাথে অন্যায়টা করলো। কিন্তু মানে ছাত্রলীগ প্রথম নারীদের উপর হামলা করেছে, এই ছবি দেখেছি। আপনি যে ঘটনা বলছেন এগুলো পরে মানে একটার পর একটা আসে, তো মানে হামলার ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগের নেতারা নারীদের পিটাচ্ছে। আমি কিন্তু বলছি হামলা শব্দটা, জি, তারা পলিটিক্যালি যদি আরেকটা পলিটিক্যাল স্লোগানের অপোজিশন করতে আসে, আপনি বলছেন হামলা। কেন হামলা বলছেন? তারা তো রাজনৈতিকভাবে এটার বিরোধিতা করার অধিকার রাখে কিনা, তারা এটা বলতে আসলে এটা ক্ল্যাশ হয়েছে। এবং এই অভিজ্ঞতা থেকে সেই ক্ল্যাশটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি পর্যন্ত, মানে ইমার্জেন্সিতে গিয়েও মানে হামলা করা হয়েছে। ফলে মানে জিনিসটার মানে প্রেক্ষাপটটা আর থাকে নাই। না থাকে নাই। এখন আপনি আবার আসেন, এখন আমি আরেকটা শোতে বলছি, আপনি জার্মানি যান, এই ছাত্রদেরকে জার্মানির স্কুল কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিবেচনা করেন, এবং তারা বলেন তো সরকারের কাছে কোনো একটা দাবি আদায় করতে গিয়ে সরকারের সাথে কনফ্রন্টেশনের কোনো একটা স্টেজে তারা বলবে আমরা সবাই হিটলারের ভাই, এই স্লোগান দিবে রাত 1টায়। তারপরে ওই শত শত ছাত্রের কি পরিণতি হবে ইন জার্মানি? আপনি এত হালকাভাবে নিচ্ছেন কেন? যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে গ্ল্যামারাইজ করা হচ্ছে, ছাত্ররা নিজেরা সেই নাম ধারণ করার কথা বলছে একটা প্রোটেস্ট করার জন্য। হাউ ক্যান ইউ ডু দ্যাট? একজন রাজনৈতিক নেতা বা
অন্য কারোর বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে যান প্লিজ জার্মানির মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হিটলারের পক্ষে এরকম আমি কথা একদম বলেন। ব্যক্তিগত অনুভূতির কথা বলি, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কারণ মুক্তিযুদ্ধের সময় স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, সেই স্লোগানকে করে করা হলো। আমি একদম বলি সেদিন আসলে কষ্টে বেদনে আমি সারা রাত ঘুমাইতে পারি আমি এখানে আপনাকে একটু বিনীতভাবে থামাই। আপনি কষ্ট বেদনার কথা বলছেন, হুইচ ইজ সো গুড, আমি সন্তুষ্ট, কিন্তু এটা শুধু কষ্ট বেদনার ব্যাপার না, ইট ইজ এগেইনস্ট দি স্পিরিট অফ লিবারেশন। আপনি এটা করতে পারেন না। জার্মানি উইল নট অ্যালাউ, বাংলাদেশ অলসো ক্যান নট অ্যালাউ। আমি এটা বলি, এটার জন্য যেই পরিণতি হোক, বাংলাদেশ ক্যান নট অ্যালাউ কেউ রাজাকারের প্রশস্তি তৈরি করার জন্য এটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়ার মতো করে উপস্থাপন করা, এটা হইতে পারে না। না, সেটা আমি বলছি যে 90-এর দশকে এইটারই বিরোধিতা করেছে ছাত্রলীগ। এটা ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের একটা অংশ। তারপরে তারা কি অন্যায় করেছে সেটা তদন্তে বেরিয়ে আসুক, তারপর আমরা দেখব। ছাত্রলীগের অবশ্যই প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু যখন দুইটা মুখোমুখি হয়ে গেল, সংঘর্ষটা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি পর্যন্ত চলে গেল, তখন জিনিসটা মানে আন্দোলনটা টার্ন করলো শান্তিপূর্ণ থেকে অশান্তিতে গেল। ছাত্রলীগ এখন তার মানে এটা অশান্তিতে যাবে, এই জন্য জার্মানিতে ওই হিটলারের পক্ষে স্লোগান দেওয়া লোকজনকে কেউ ধরতে আসবে না, অ্যারেস্ট করতে আসবে না, বিচার করতে আসবে না। না, আপনি বুঝতে, আপনিও তো হালকা করে ফেলতেছেন রাজাকারের স্লোগানটাকে। আমি বলি আওয়ামী লীগও এটা যতটা সিরিয়াসলি নেওয়া উচিত ততটা সিরিয়াসলি নেয় নাই। আমিও মনে করি সহিংসতার দিকে যাওয়া ঠিক হয় নাই, কিন্তু অসংখ্য মানুষ যখন কোনো কিছুতে আসে, যখন তারা ফিজিক্যালি প্রক্সিমিটিতে চলে আসে, এই টেনশন মারামারি কাটাকাটিতে চলে যেতে পারে, হুইচ ইজ নট গুড। কিন্তু আবার আপনি এখানে কম্প্রোমাইজটা কার সাথে বলছেন, এই জন্য আমার সমস্যা। নো, রাজাকারের কথা বলে কেউ কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে না। আন্ডার দি ল, আন্ডার দি কনস্টিটিউশন, এটা ইট ইজ ইম্পসিবল। এটা আমি আবারও বলছি, জার্মানিতে গিয়ে হিটলারের প্রশস্তি গাওয়া যেমন অপরাধ হিসেবে বিবেচিত হবে, এবং হি উইল নট বি অ্যালাউড টু কমপ্লিট হিজ অর হার স্লোগান, ইট উইল নট বি গড। এবং এখানে তাই, ওইখানে হিটলার যা, এখানে রাজাকার তা, এটা আমাদেরকে তো প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলেই ওই যে বলেন পারসেপশনের জায়গায় তো প্রবলেমটা তৈরি হয়। এবং আমি আবারও বলি, এই পারসেপশনটাও রং, যে বাংলাদেশের ব্যাপক মানুষ এটার বিরোধিতা করছে। আপনি শুধু ওই মানুষগুলিকে খুঁজে বের করেন যাদেরকে পাবেন তাদের একটা বড় অংশ অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বিরোধী। এবং এটা তো হইতেই পারে, একটা দেশের অনেক মানুষ আওয়ামী লীগের বিরোধী হইতে পারে না, এটাই স্বাভাবিক। তারা যখন বলে, তাদেরকে আপনি উপস্থাপন করবেন সাধারণ মানুষ হিসেবে, দ্যাট ইজ প্রবলেমেটিক। আমাকে বলতে হবে, তাদের সাথে কথা বলে রিপোর্টিং করতে হবে এই যে মূলত বিরোধী দলীয় সমর্থক, সদস্য না বলেন, সমর্থক বলেন, সিম্প্যাথাইজার বলেন। কিন্তু আমি ছোট্ট একটা জায়গায় আবার একটু ফিরি, যে মানে কোথাও কি একটু আওয়ামী লীগ একটু মানে বা সরকার মানে ওভার কনফিডেন্সের কারণে, যা বিএনপি জামাতের অনেক আন্দোলন দমন করছে, পোলাপান আন্দোলন কী হবে, সেই কারণে ধরেন 18 জুলাই গিয়ে সরকার বলল যে, আইনমন্ত্রী বললেন যে তারা আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের সাথে আলোচনা করার জন্য। সেটা 18 জুলাই কেন? সেটা কেন 1 তারিখ না, 2 তারিখ না, 3 তারিখ না, 4 তারিখ না? 7 আগস্টের যে আপিল বিভাগের শুনানি ছিল সেটাকে এগিয়ে আনা হলো, কিন্তু সেটা এগিয়ে আনতেও এই রকমের একদম আন্দোলনের চাপের কারণে করতে হলো। কিন্তু এই জিনিসগুলো যদি আগে করলে তো এই জিনিসটার মারামারির দিকে যাইতোই না হয়তো। এখানে কি একটু টাইমিং এ গন্ডগোল হলো কিনা? টাইমিং এ কোনো গন্ডগোল, এটা আমাদের ব্যাখ্যা। এটা আবার পারসেপশনের জগতে এটা আরেকটা ক্ষতিকর প্রভাব রাখবে। প্রথম কথা হলো, আপনি এটা বলছেন, আপনি তো এখনো বুঝতে পারছেন না, আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি, যে আপনি দেখতেই পাচ্ছেন না যে মৃত্যুটা 1500 হইতে পারতো, হয়তো সেটা 150-তে লিমিটেড রাখা হয়েছে। এখন ওই 1000-এর অধিক মানুষের জীবনটা বেঁচে গেল বলে, এবং বেঁচে গেল যে পদক্ষেপ, যে কৌশল, যে প্রচেষ্টায়, সেটাকে আমরা কিন্তু মূল্যায়ন করছি না, কারণ বেঁচে তো গেছে। আমরা 150 মানুষের জীবনও আসলে অনেক, মানে আবার অনেক, কিন্তু এটা 1500 মানুষের চাইতে কম না বেশি, এটা তো দেখতে হবে। আমার কথা হলো, আমি যদি 1500 মানুষের লাইফ সেভ করতে গিয়ে 150 মানুষেরটা কোনোভাবে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মেনে নিতে হইলো, অত্যন্ত দুঃখের সাথে মেনে নিতে হইলো, আমরা অ্যাভয়েড করতে পারলাম না এই পাগলামি,
এই মানে নৃশংসতা, এই সহিংসতা, এই নাশকতা, এটা তো চায় নাই। সরকার কিভাবে চাইতে পারে? সরকার এটা চাইতে পারে না। এটা তাদের কোনো বেনিফিটে আসবে না, আসবেও না। বরং এটা রিপেয়ার ম্যানেজমেন্ট করা, তাদের চিকিৎসা করা, তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া, ইট ইজ এ হিউজ রেসপন্সিবিলিটি। সরকারকে এটা নিতে হবে, সরকার নিবে, সরকারকে নিতে হবে। কিন্তু আমি বলছি আমরা আসলে মূল্যায়ন করি না চোখের সামনে যেটা না ঘটে, অদৃশ্য জিনিস। আমরা অদৃশ্য অনেক পদক্ষেপ হয়েছে, অনেক কার্যকারণ আছে। যদি আপনি মনে করেন শুধু ওই কয়দিনের ধারাবাহিকতার বিষয় নিয়ে আলোচনা করবেন, আই এম রেডি টু কাম হেয়ার উইথ মাই ফুল প্রিপারেশন। আপনিও বলবেন এই তারিখে এটা হয়েছে, কোথায় হয়েছে, কোথায় কি হয় নাই। নাইম ভাই, যদিও আমার আসলে অনেক প্রশ্ন, আমি আসলে অনেক প্রশ্ন নিয়ে বসেছিলাম, অনেক প্রশ্ন রয়ে গেছে, সবগুলো আসলে আরেকদিন লাগবে বোধহয় আপনার সাথে কথা বলতে। কিন্তু একটা খুব জরুরি কথা বলে আমরা শেষ করি, সেটা হলো যে বারবার সরকারের উচ্চ পর্যায়ে আইনমন্ত্রী সব জায়গা থেকে বলা হচ্ছিল যে মানে আন্দোলনের তো তৃতীয় পক্ষ ঢুকেছে, শিবির, জামাত, কিন্তু যারা শিক্ষার্থী তাদেরকে মানে হয়রানি করা হবে না, ভোগান্তি করা হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মামলায় তাদের আসামি করা হয়েছে এবং গত কয়েকদিন যে ব্লক রেড চলছে তাতে অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমনকি রাস্তায় বা চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীদের মোবাইল চেক করে সেখানে আন্দোলনের ফুটেজ আছে কিনা তেমন চেক করে কাউকে আটকের খবর পেয়েছি। মানে এই আমি বললাম যে তারা হয়তো বিভ্রান্ত হয়ে ভুল করে আপনার যে কোনো ভাষায় বলতে পারেন কিন্তু গেছে, কিন্তু তারা কোনোভাবেই মানে মোটা দাগে পুরো আন্দোলন পুরোটাই আওয়ামী লীগের বিপক্ষে এমন মনে করার পারসেপশনটা মনে করার কোনো কারণ নেই। তারা হয়তো তাদের চাকরি না পেয়ে সংক্ষুব্ধ, সেই কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকে বা সামগ্রিক ক্ষোভ থেকে বঞ্চনাবোধ থেকে গিয়েছে। ফলে তাদের সবাইকে প্রতিপক্ষ না বানিয়ে এবং তাদেরকে এখন যেই ধরনের একটা কলেজের ছেলে, আজকে খবর এসেছে যে ঢাকা কলেজের একটা ছেলে 17 বছর বয়স, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, পরে অবশ্য ব্যাপক সমালোচনা সেটা স্থগিত করা হয়েছে। এই ছেলে ধরেন 17 বছর একটা ছেলে যদি একটা এই ফৌজদারি মামলার আসামি হয়, তার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, আসামি হিসেবে চাকরি পাবে, নানা রকমের ঝুঁকি। সেই জায়গাটাতে আরও বেশি সংবেদনশীল হওয়ার সুযোগ ছিল কিনা, এখানে কি একটু সংবেদনশীলতার ঘাটতি রয়ে গেল কিনা? যে নৃশংসতা, যে মৃত্যু, যে মানে নাশকতা, আপনি এখানে সংবেদনশীলতার অর্থ হচ্ছে যে এই ঘটনাগুলির কোনো অপরাধীর বিচার হবে না। এখন না 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 প্রত্যেকটা ঘটনার অপরাধীর বিচার হবে। আমি আসতেছি, থ্যাংক ইউ। এখন অপরাধীর বিচার হইতে হলে আপনাকে তো কিছু লোককে আটক করে তথ্য উপাত্ত পাইতে হবে। এখন আপনি তো মানে আটক করার সময় প্রতিটি যাকে আপনি আটক করবেন টু ফাইন্ড আউট এদের মধ্যে একজন অপরাধী আছে কিনা, এটা তো হইতে হবে। কারণ আপনি একেবারে সুনির্দিষ্ট করে প্রামাণিক মানে দলিলপত্র পেয়ে একজনকে অ্যারেস্ট করবেন, এটা তো পৃথিবীর কোনো বিচার প্রক্রিয়ায় হয় না। তাহলে কি হয় 11 দিনে 9000 আটক করা হয়েছে? না দাঁড়ান, মানে ঢালাও। আচ্ছা আমি এটা আপনাকে প্রশ্ন করি, আপনার নিউজ রুম আপনি চালান, আমরাও চালাইছি কিছুদিন আগে পর্যন্ত। আমরা সব সময় আটকের হিসাব দেই, পরের দিনের আটকের হিসাব দিই আর যোগ করি। আপনি কি কোনোদিন নিউজ রুমে বলেন পরের দিন কিছু লোক ছাড়া হয়েছে কিনা খবর নাও এবং এটা ছাপো বা প্রচার করো? আমরা তো করি না। সুতরাং আপনার নাম্বার বাড়তে থাকে, কিন্তু এর মধ্যে যে ছেড়ে দেওয়া হইলো অনেকরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাবার্তা বলে, এটা কিন্তু আর কোনোদিন নিউজ রুমে আসে না। এটা তো অন্যায়। এটা বিরোধী দলের অনুকূলে যায়। তারা বড় একটা সংখ্যা, তারা আবার কোথায় দেখায়? ওই যে টেলিভিশনে প্রচার হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু পত্রিকায় তো ছাপে না যে এদের অনেকে ছাড়া পেয়ে গেছে থানা থেকেই, অথবা কোর্টে গিয়ে জামিন পেয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে ইত্যাদি। তারপরে হলো বিচারের প্রক্রিয়াটা কি, এটা হওয়ার পরে এদের ব্যাপারে তদন্ত হবে। তদন্তের একটা শেষে একটা পর্যায়ে গিয়ে আবার অনেকে যখন চার্জশিট হবে, দেখা যাবে যে অনেকে এখানে দোষী না বলে ছাড়া পাবে। তারপরে ধরেন শেষমেশ ধরা হয়েছিল 100 জন, মামলায় চার্জশিটভুক্ত হলো সে 10 জন। কিন্তু ঘটনা ঘটে কিন্তু উল্টা, মামলা দেওয়া হয় যে অমুক অমুক এবং এতশো অজ্ঞাতনামা, সেটা দিয়ে কিন্তু আবার আরেকটা বাণিজ্য হয়। না না না, বাণিজ্যের আলোচনা যদি আপনি করতে চান আমি বলছি যে এই যে 100 জন থেকে 10 জনের বিরুদ্ধে চার্জশিট হইল, এই চার্জশিটভুক্তরাও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় দেখা যাবে 10 জনও মুক্তি পেয়ে যেতে পারে নিরপরাধ প্রমাণ হয়ে, 2 জন অপরাধী প্রমাণ হইল 8 জন মুক্তি পেয়ে যেতে পারে। সুতরাং একটা ন্যায় বিচার সম্পন্ন করতে এই প্রক্রিয়াটার বিকল্প নাই। মানে আপনি প্রিসিশন অ্যারেস্ট করা সম্ভব কিনা পৃথিবীর ইতিহাস খুঁজে খুঁজে দেখেন। কিন্তু মানে ছাত্রদের টার্গেট যেন না করা হয়। আবার বলে ছাত্রদের টার্গেট, প্রথমত ছাত্র ছাড়া কি অ্যারেস্ট হচ্ছে না? হচ্ছে। আচ্ছা ছাত্রদের মধ্যে কি আপনি মনে করেন
প্রতিটি ছাত্র বয়সী যারা ছাত্র তারা সবাই আন্দোলনের উদ্যোক্তা এবং ওই মানে যেটাকে বলে নিরীহ সহজ সরল আন্দোলন কর্মী, তাদের মধ্যে কি কেউ না কেউ নাশকতা করার ছিল না? তো এখন সুতরাং আপনি যখন ছাত্র বলছেন, ছাত্রদের মধ্যে যারা অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল এবং অনেকের অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল না, অথবা মাইনর অপরাধ যেগুলি আপনি যেটা বলছেন সংবেদনশীল হওয়া যায়, এটা তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে করতে হবে। এটা তো আরবিট্রারিলি করতে পারবেন না আপনি। আপনি তো চেহারা দেখে দেখে করতে পারবেন না যে একটা 17 বছরের ছেলে, এখন এটা 17 বছরের ছেলে অপরাধী হইতে পারে। আমরা কি জানি না এই বয়সী ছেলেরা বাবাকে জবাই করে? না, সেটা অপরাধী হইতে পারে না। একজন মা তার সন্তানকে জবাই করে, এখন আপনি কি তখন বলবেন একজন মায়ের বিরুদ্ধে এই অভিযোগ? কিন্তু আমরা তো এগুলি হজম করে আসছি তো মিডিয়াতে। একদম শেষ, আসলে সময় অলরেডি অনেক আগে শেষ হয়ে গেছে। ছোট্ট একটা কথা, এই যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা মানে হয়তো কোটা থেকে শুরু, তারপর অনেকগুলো ইস্যু হয়তো আমি জানি না, মানে অনেক মানুষ নেমেছে রাস্তায়, তারা হয়তো আওয়ামী বিরোধী, কিন্তু মাঝখান দিয়ে যে তরুণ প্রজন্ম যারা ক্যাম্পাসের বিভিন্ন ক্যাম্পাসের, সেই তরুণ প্রজন্মটা কি মানে কোনো কারণে কি ধরেন মানে যারা হয়তো এনটি আওয়ামী লীগ ছিল না কিন্তু এই আন্দোলনের কারণে এনটি আওয়ামী লীগ হয়ে যায়, এরকম কোনো ঝুঁকি থাকলে সেইটা মিনিমাইজ করার কোনো ভাবনা চিন্তা সরকারের কোনো পর্যায়ে, যে আমি তাদেরকে জোর করে আমি প্রতিপক্ষ বানাচ্ছি না, বানাবো না? আমি অবশ্যই বলি যে প্রতিপক্ষ বানানো না, মানে সরকার বা আমি বলবো আওয়ামী লীগের দায়িত্ব হবে যারা সরকার বিরোধী রাজনীতিও করে তাকেও কনভিন্স করে উৎসাহিত করে তাদের ফোল্ডে তাদের সদস্য না করতে পারুক, তাদের সম্পদ মানে তাদের প্রতি সহানুভূতিশীল করার জন্য সৎভাবে চেষ্টা করা। কিন্তু আমি আবার বলি, এই আমরা ভারাক্রান্ত মনে এই অনুষ্ঠানে কথা বলছি, আমি শুধু বলার চেষ্টা করছি, অন্তত শেষ করব এই বলে যে একটি মানুষের অঙ্গহানি, একটি মানুষের মৃত্যু, প্রতিটা জিনিসের জন্যই আমরা ভারাক্রান্ত, আমরা দুঃখিত। একটি মানুষের প্রাণহানি কেন হইল, এটা অ্যাভয়েডেবল ছিল কিনা, এটা আমাদেরকে চর্চা করতে হবে। কিন্তু আবার আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে যে আমরা কি কারোর সততায়, দক্ষতায় এবং তথ্য উপাত্তের সহযোগিতায় আমরা কি আরো অনেক বড় ব্লাড শেড থেকে রক্ষা করতে পেরেছি কিনা মানুষকে, আল্লাহর ইচ্ছায়। এখন একটা মানে আপনার পারসেপশন ক্রিয়েট করতে হবে, একটা বিচার হবে, স্বচ্ছ সত্যিকারের বিচার হবে। এইটা যতটা মানুষের প্রাণ গেছে এটা নিশ্চিত করতে পারলে হয়তো কিছুটা ড্যামেজ রিপেয়ার করা সম্ভব। কারণ ওই জায়গাতে একটা আস্থার ঘাটতি, যেমন এই যে আমি যেমনটি বলছিলাম আবু সাইদের এফআইআর, সেটা একটা বড় ধাক্কা এনেছে, তেমন ঘটনা যেন না ঘটে। আমি শুধু সংক্ষেপে বলবো, আস্থার ঘাটতি হয়েছে, এটা প্রধানত হয়েছে যারা অলরেডি সরকারের বিপক্ষ, আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। সুতরাং তাদের অনেকের আস্থা পাওয়া যাবে না, কারণ তারা তো চায় এই সরকারের পতন, তারা তো চায় এই সরকারের বিরুদ্ধে সবকিছু প্রতিষ্ঠিত হোক। কিন্তু আপনি যাদের কথা বলছেন, যারা নাকি ইন বিটুইন অনেক মানুষ আছে, তাদের ওইখানে যদি আস্থার সংকট হয়ে থাকে, এটা আওয়ামী লীগের আবশ্যিক দায়িত্ব একভাবে রাজনৈতিক ভূমিকা রাখা, আর সরকারের আরেকটা দায়িত্ব ওই যে বললেন বিচার, যেন সুষ্ঠু তদন্ত হয়, ন্যায় বিচার হয়। প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা মনে করি তার উপর ওই 7 তারিখ পর্যন্ত আন্দোলনকারীরা আস্থা রাখতে পারে নাই। আমি মনে করি এখন সর্বসাধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী কি করেন তাকে যথেষ্ট মানে আমি বলবো যে রিজনেবল সময় তাকে দিয়ে একটু দেখেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমার অনেক প্রশ্ন রয়ে গেছে, আরেকদিন যদি সুযোগ পাই তাহলে আপনার সাথে, যদি আপনি সময় দেন, আমরা বসবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই।